সেন্টেন্স বা বাক্য তৈরি করার জন্য প্রধানত দুইটা স্ট্রাকচার ব্যবহৃত হয়। প্রথম স্ট্রাকচারটার কথা আমি আপনাকে কি বলছিলাম, যে ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস ফার্স্ট অফ অল ইউ নিড আ সাবজেক্ট। ইন দ্য প্লেস অফ সাবজেক্ট ইউ হ্যাভ টু টেক নাউন অর প্রোনাউন। এই সাবজেক্টের জায়গায় নাউন বা প্রোনাউনের ব্যবহার করতে হবে। এই সাবজেক্টের পরে যে কোনো একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমাদের ভার্বের প্রয়োজন। এরপর আমি বলছি এক্সটেনশন। এবং আমরা এতদিন ধরে যে ইংলিশটা শিখে আসছি, যে সেন্টেন্স বাক্য যা তৈরি করে আসছি, জাস্ট এটা মেনটেন করি। এই এক্সটেনশনের জায়গাটাতে আমার অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়ালস বসে। এখন এইটা হচ্ছে মেইন স্ট্রাকচার। ইংলিশে যে কোনো একটা সেন্টেন্স তৈরি করতে গেলে, একটা বাক্য তৈরি করতে গেলে মেইনলি এই স্ট্রাকচারটা আমাকে ফলো করতে হবে। এখন এই স্ট্রাকচারে কি আছে? সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। আমি যদি একটা বাক্য লিখি যে হি ড্রস আ পিকচার, সে একটা ছবি আঁকে। এই যে বাক্যটা আমি লিখলাম, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, বাট আমরা কথা কেন বলতে পারি না? আমরা সময়ের পরিবর্তন করতে পারি না। এই যে কথাটা আমি লিখলাম, সে একটা ছবি আঁকে, এই কথাটার টাইমের পরিবর্তনটা আমি জানি কিনা। যেমন আমি যদি এখানে বলি যে, কি দেখাইছে আপনাদের, যে হি ড্রিউ আ পিকচার, এর মানে সে একটা ছবি এঁকেছিল। আমি যদি বলি হি উইল ড্র আ পিকচার, সে ছবি আঁকবে। আমি যদি বলি হি ইজ ড্রয়িং আ পিকচার, সে ছবি আঁকছে বা আঁকিতেছে। আমি যদি বলি হি ওয়াজ ড্রয়িং আ পিকচার, সে ছবি আঁকিতেছিল। আমি যদি বলি হি উইল বি ড্রয়িং ড্রয়িং আ পিকচার, সে একটা ছবি আঁকতে থাকবে। আমি যদি বলি হি হ্যাজ ড্রন আ পিকচার, সে একটা ছবি এঁকেছে। এইগুলো হচ্ছে টাইমের পরিবর্তন, টেন্সের স্ট্রাকচারের পরিবর্তনের মাধ্যমে এইভাবে কথার পরিবর্তন হয়। এবং এই সময়ের পরিবর্তন করাটা আমাদের শিখতে হবে। এটা আমরা পারি না বলেই মূলত ইংলিশে কথা বলতে পারি না। এইখানে ইংলিশে আরেকটা স্ট্রাকচারের কথা আমি বলছিলাম, সেটা হচ্ছে ইট অথবা দেয়ার। ইট অথবা দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। এটা কেমন জানেন? এটা হচ্ছে মূলত কোনো একটা জায়গায়, নির্দিষ্ট কোনো একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব প্রকাশ করতে এই স্ট্রাকচারটা ব্যবহৃত হয়। খুব ভালোভাবে বোঝেন যারা একদম দুর্বল, বেসিক থেকে শুরু থেকে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। ইংলিশে মূলত এই দুইটা ওয়েতে আমার সেন্টেন্স বা বাক্য তৈরি হয়। এই ইট বা দেয়ার কেমন? আমি যদি বলি মাঠে একটা গরু আছে, এই ধরনের বাক্যগুলো আমরা অনেকে এইভাবে করি, আমরা মনে করি একটা বাক্যের শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট। তাহলে মাঠে, তাহলে এটা আমরা আগে বসাই যে দা দা ফিল্ড, এবার একটা গরু আছে, হ্যাজ আ কাউ, আমরা এরকম লিখি। বাট এটা একটা রং সেন্টেন্স, একটা ভুল সেন্টেন্স। এর বাংলা অর্থটা এরকম হয়ে যায়, মাঠের একটা গরু আছে, মানে গরুটা মাঠের। কিন্তু গরুটা মাঠের না, গরুটা মাঠে আছে, অর্থাৎ মাঠ একটা প্লেস, একটা জায়গা, কোনো ব্যক্তি বা বস্তু না। অর্থাৎ একটা সেন্টেন্সের সাবজেক্ট নাউন যেটা, সেটা হচ্ছে ব্যক্তি বা বস্তু হতে হয়, বা প্রাণী, যে কোনো কিছু। বাট প্লেস, জায়গা কখনো সাবজেক্টে বসতে পারে না। এটা হচ্ছে অ্যাডভার্ব। তো এই ধরনের বাক্য যখন আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন, ইংলিশে লিখবেন বা বলবেন, অর্থাৎ এই নির্দিষ্ট একটা প্লেসে, নির্দিষ্ট একটা পজিশনে কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব, এই দেয়ার এর ব্যবহারটা করতে হয়। বাক্যটা এরকম যে দেয়ার ইজ আ কাউ। অর্থাৎ দেখেন, আগে দেয়ার, তারপরে ভার্ব, তারপরে এ কাউ, এটা আমার সাবজেক্ট। এরপরে আমার এক্সটেনশনের পার্ট, যে ইন দা ফিল্ড। এই দুইটা ওয়ে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেন্টেন্স গঠনের। আকাশে অনেক তারা আছে, আপনি এরকম বলতে পারবেন না দ্য স্কাই হ্যাজ মেনি স্টার। আপনাকে বলতে হবে যে দেয়ার আর মেনি স্টার ইন দা স্কাই। আমাদের গ্রামে একটা পোস্ট অফিস আছে, তাহলে আমার কি হবে? আমাদের গ্রামে একটা পোস্ট অফিস আছে, তাহলে দেয়ার। এরকম বলা যাবে না যে আওয়ার ভিলেজ হ্যাজ আ পোস্ট অফিস। এটা হচ্ছে আমাদের গ্রামে আছে, তাহলে এটা একটা জায়গা, একটা প্লেস। তাহলে দেয়ার ইজ আ পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ।
আমি যদি বলি এখন বৃষ্টি হচ্ছে, আমরা অনেকে এরকম বলি, নাও রেইনিং বা ইজ রেইনিং, বাট এটা একটা ভুল সেন্টেন্স। এই নাও মানে এখন, বাট এটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব কখনো সাবজেক্টে বসতে পারে না। আমার এখানে ইট দিয়ে বাক্যগুলো করতে হয়, যে ইটস রেইনিং না, নাও ইট ইজ রেইনিং। এখন 10টা বাজে, ইটস 10 o'clock, অর্থাৎ ইট ইজ 10 o'clock। সো এই যে বিষয়গুলো, ইট বা দেয়ার এর যে ফাংশন, এটা একটু বোঝা দরকার আমাদের। কেউ কি এই জায়গাটা বুঝতে পারছেন আমি কি বললাম? এই দুইটা ওয়েতে ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেন্টেন্স গঠন করা হয়। বোঝাতে পেরেছি আমি? কোন ক্ষেত্রে বসে স্যার ইট? এটার উপর ডিটেলস ক্লাস আছে, লেসন আছে, আমি দেখাবো আপনাদের। স্পোকেন ইংলিশ হ্যাক ফাইল নামে একটা ফাইল দিছিলাম, আর আমার বইটার ভিতরে আছে। যারা আমার বইটা কিনেছেন, যারা কেনেননি, আমার পেইড কোর্সে যারা আছেন, এই বইটা নেওয়ার চেষ্টা করবেন। কারণ এটার সাথে থাকলে আপনি আমার ক্লাসগুলো যদি মিসও করেন, আপনি কাভার করে ফেলতে পারবেন বইটা পড়তে পারলে। যেমন দেখেন, এই যে কথাগুলো আমি বলছি, এ দেখেন চ্যাপ্টার 28, ইট অ্যান্ড দেয়ার অ্যান্ড হাউ টু সে টাইম ইন ইংলিশ, 254, 254 পেজে এই চ্যাপ্টারটা আছে। যাদের কাছে বই আছে, বই অনেকেই পেয়েছেন, আজকেও অনেকে পেয়েছেন আমি জানি, কারণ আজকেও অনেকগুলো বই গেছিল অর্ডার। তো কত বললাম, 256 না কত? আচ্ছা আমি দেখাই একটু। এই বিষয়গুলো আমাদেরকে একটু জানা দরকার, জেনে রাখা দরকার। কারণ এগুলো না জানলে, আমরা আমাদের মাদার টাং বাংলা, আমরা বাংলায় কথা বলতে অভ্যস্ত, কোনো কিছু বাংলায় ভাবলে ইংলিশে আমরা কথা বলতে পারবো না। এই জন্য এই সেন্সটা জেনে রাখা দরকার। এই দেখেন, ইউজ অফ ইন্ট্রোডাক্টরি দেয়ার, হেয়ার, ইট অ্যান্ড হাউ টু সে টাইম ইন ইংলিশ। ইংলিশে কিভাবে সময়কে মেনশন করতে হয়, এরও একটা ওয়ে আছে। এই দেখেন, দেয়ার বা হেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। যেমন ঘরের দরজায় একটি কুকুর আছে, দেয়ার ইজ আ ডগ অ্যাট দ্য ডোর অফ দ্য হাউস। টেবিলের উপর একটি বই আছে, দেয়ার ইজ আ বুক অন দ্য টেবল। ছাদে একটা মেয়ে আছে, দেয়ার ইজ আ গার্ল অন দ্য রুফ। দেয়ার আর থ্রি কাউস ইন দ্য ফিল্ড, দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই। বাজারে 4জন মানুষ আছে, দেয়ার আর ফোর মেন ইন দ্য মার্কেট, হেয়ার ইজ দ্য রোড। এই দিকে রাস্তাটা। দেয়ার আর সাম বয়েজ অ্যান্ড গার্লস গসিপিং ইন দ্য পার্ক। এই কাঠামোটি দ্বারা অবস্থান বা অস্তিত্ব বোঝায়। দেয়ার ওয়াজ আ ম্যান লাইং বিসাইড দ্য রোড। হ্যাঁ, এরপর দেখেন এই যে ইটের ব্যবহারটা, ইন্ট্রোডাক্টরি ইট, এই শব্দটির সঙ্গে আমরা অনেকেই পরিচিত। এটা হলো বাক্যের শুরুতে একটা ইটের ব্যবহার করা, যেমন এখন মুক্তার বাড়ি যাওয়ার সময়। দেখছেন? তো এখানে কি বলছে, বোঝার চেষ্টা করেন। এটা হলো বাক্যের শুরুতে একটা ইট ব্যবহার করা, অর্থাৎ ইংরেজিতে যেসব বাক্য শুরু হয় ইট দিয়ে, তাই হলো ইন্ট্রোডাক্টরি ইট। আমরা ইটকে সাবজেক্ট হিসেবে নিয়ে দৈনন্দিন জীবনের অনেক বাক্য তৈরি করতে পারি। এখন 11টা বাজে, তার মানে এখানে 11টা বাজে, এখন কোনো সাবজেক্ট আমরা খুঁজে পাচ্ছি না। তো এই ধরনের সেন্টেন্স গুলোতে আমরা ইটের ব্যবহারটা করতে পারি। আজ খুব গরম, এই যে আজ বা এখন, প্রথমে যদি এরকম টাইম দিয়ে শুরু হয় কোনো কথা, তাহলে আহ আমরা ইটের ব্যবহারটা করতে পারি। এখন বসন্তকাল, নাও ইটস স্প্রিং। এখন শীতকাল, নাও ইটস উইন্টার। হ্যাঁ, এখন 11টা বাজে। এখানে আছে হাউ টু সে টাইম ইন ইংলিশ, প্লিজ টেল মি দ্য টাইম, হোয়াটস দ্য টাইম, হোয়াটস দ্য টাইম। এখানে দেখেন, এখানে একটা বিষয় দেওয়া আছে, যেমন ইটস 10 past 12, এর মানে হচ্ছে 12টা 10 বাজে। ইটস কোয়ার্টার পাস্ট 12, এর মানে হচ্ছে 12টা 15 বাজে। নেটিভরা এইভাবে টাইমটাকে এক্সপ্রেস করে অনেক সময় বা অনেক ক্ষেত্রে। অর্থাৎ ইটস মানে ইট ইজ, এরপরে মিনিট, এরপরে টু, তারপরে যদি আওয়ার থাকে, এর মানে বাকি বোঝায়। অর্থাৎ এই টাইম বাজতে এই কয়টা বাকি। ইটস কোয়ার্টার টু আওয়ার মানে পৌনে বোঝায়। ইটস কোয়ার্টার টু পাস্ট মানে সোয়া বোঝায়। ইটস মিনিট পাস্ট এর মানে বেজে বোঝায়। জিনিসটা কেমন দেখেন, আমি আপনাকে বলি। মনে করেন 6টা 5 বাজে, আগে মিনিটটাকে মেনশন করতে হবে। ইটস 5 মানে 6-5 বলতে পারেন, বা ওই যেভাবে বলছে ওইভাবে হচ্ছে এই পাশেরটাই, যে ইটস 5 past 6, 6টা 10 বাজে। 10 past 6 মানে 6টা বেজে 10 মিনিট। আগে মিনিট, তারপর পাস্ট, তারপর আওয়ার। কোয়ার্টার পাস্ট 6 মানে 6টা বেজে 15 মিনিট।
বা ছয়টা বলা হয় যেটাকে। 6:20, 6টা বেজে 20 মিনিট। 6:25, 6টা 25, 6:30, হাফ 30 না বলে এটাকে বলে 6:30, 6টা 30। এই 30-এর পরে যখন মিনিট চলে যাবে, তখন আর ওই 6 past এবং ওই 6 বলা যাবে না, তখন টু বলতে হয়। এবং এর পরের আওয়ারটা হতে যে টাইমটা দরকার, সেই মিনিটটাকে কাউন্ট করা হয়। কেমন জানেন? 6টা 35 বাজে, আমি যদি এখন আপনাকে বলি যে ভাই এখন কয়টা বাজে, হোয়াটস দ্য টাইম ইন ইউর এরিয়া রাইট নাও, আপনি বলছেন যে ইটস 6:35। এটা আমরা অ্যাজ ইউজুয়াল বলি। বাট এইভাবে যদি কেউ বলে যে নাও ইটস 25 to 7, এখানে 6টাও বলছি না, 35ও বলছি না, আমি বলছি 25 to 7, এর মানে 6টা 35। তাহলে বোঝাটা অনেক ডিফিকাল্ট না? 25 to 7 মানে 7টা বাজতে 25 মিনিট বাকি। আপনার যখন 30-এর পর চলে যাবে, তখন পরের আওয়ারটাকে কাউন্ট করা হয়। আর সেইটা বাজতে যে কয় মিনিট বাকি সেইটাকে আগে বলা হয়, এবং টু বসে, পাস্ট না। Quarter to 7 মানে 7টা বাজতে 15 মিনিট বাকি, মানে 6:45। 10 to 7, 7টা বাজতে 10 মিনিট বাকি, মানে 6টা 50। 5 to 7 মানে 6টা 55। 7 o'clock মানে 7টা। তাহলে এই বিষয়টা আমাদের কিন্তু বুঝতে হয়। আমি যদি এখন বলি যে এখন 10টা 25 বাজে, তাহলে এই 25, আপনি আগের টাইমটাকে মেনশন করেন যে ইটস 25 past 10। 10টা 30 বাজে, 1/2 past 10। কিন্তু আমি যদি বলি এখন 10টা 35 বাজে, আপনি 35 past 10 বলতে পারবেন না, 10 বলতে পারবেন না, আপনাকে বলতে হবে 25 to 11। 10টা 40 বাজে, 20 to 11। 10টা 45 বাজে, Quarter to 11। 10টা 50 বাজে, 10 to 11। 10টা 55 বাজে, 5 to 11। এইভাবে কথাটা বলতে হয়। আবার 11টা 10 বাজে, তখন আপনি 10 past 11। 11টা 20 বাজে, 20 past 11। 11টা 25 বাজে, 25 past 11। 11:30, 1/2 past 11। বাট 11টা 35 বাজে, 25 to 12। 11টা 40 বাজে, 20 to 12। 11টা 45 বাজে, Quarter to 12। দেখছেন আমি কি বলছি? বুঝতে পারছেন কেউ? এইভাবে টাইমটাকে মেনশন করা হয়। বোঝা গেল কি বললাম? এই যে সময়কে মেনশন করার যে জায়গাটা, জি স্যার। এটা এইভাবে করে থাকে। আচ্ছা, যাই হোক, তো আমি যেটার কথা আমি আপনাকে বলছিলাম, এখানে এই যে দুটো স্ট্রাকচার দেখাচ্ছিলাম, এখন আমি আপনাদের টেন্স দেখিয়েছি। আপনারা ফ্রি ক্লাসও দেখেছেন, পরেও দেখেছেন, অনেকগুলো রেকর্ডেড ক্লাসও দিয়েছি, টেন্সের উপরে ক্লাস নিয়েছি। তো টেন্সের ক্ষেত্রে আমি একটা কথা আপনাদেরকে বলছিলাম যে আমাদের 3 প্রকার টেন্স ইংলিশে, তাই না? প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। এই তিনটা টেন্সের 4টা করে ভাগ আছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। সরি, হ্যাঁ। আর টোটাল টেন্সের স্ট্রাকচার হচ্ছে 3 4 12টা। 12টা স্ট্রাকচার যদি জানা থাকে, আমরা 12 ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি। একটা পার্টিকুলার ভার্বকে 12টা ওয়েতে, 12 ভাবে, 12 দিকে নিতে পারি বা বলতে পারি, যদি আমাদের টেন্স সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকে। কিন্তু এই 12টা সেন্স বা ওয়ে মনের ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য যথেষ্ট নয়। মনের হোল সেন্স বা থটটাকে পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য এই টেন্স এর পাশাপাশি আমাদের মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে কনসেপ্ট বা ধারণা রাখতে হয়। এটা মনের হোল সেন্স বা থটটাকে আরো ব্রডেন্স করে, আরো বাড়িয়ে বলে। তাহলে আমি কোন টেন্সগুলো আমাদের আমাদের বেশি প্রয়োজন হয়? এইখানে দেখেন টোটাল 7টা টেন্সের স্ট্রাকচার লিখছি। অর্থাৎ 3টা ইনডিফিনিট, 3টা কন্টিনিউয়াস, আর পারফেক্টের ভিতর প্রেজেন্ট পারফেক্ট। এই 7টা টেন্স সম্পর্কেও যদি কারো অ্যাটলিস্ট কনসেপ্ট বা ধারণা থাকে, সে ইংলিশে কথা বলতে পারবে। এবং এইগুলোকে আমি কি বলছি যে নেগেটিভ ইন্ট্রোগেটিভ করা শিখতে হয়। যেমন আমি সবসময় বলি, আমরা যাই শিখি সেটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করা শিখতে হবে। মনে করেন এ এবং বি দুইজনের ভিতর একটা কনভারসেশন হচ্ছে। এ বি কে বলছে যে তুমি কি গতকাল একটা ছবি এঁকেছিলে? তাহলে আমার ইংলিশটা কি হবে? যে ডিড ইউ, বোঝেন, ডিড ইউ ড্র আ পিকচার ইয়েস্টারডে? ডিড ইউ ড্র আ পিকচার ইয়েস্টারডে?
এটা কে বলছে? এ বি কে। বি বলছে হ্যাঁ, আমি গতকাল সন্ধ্যায় একটা ছবি এঁকেছিলাম। তো এই যে আমি একটু এক্সটেনশনের জায়গাটাকে বাড়িয়ে দিলাম, যে আমি গতকাল সন্ধ্যায় একটা ছবি এঁকেছিলাম। তাহলে এটা আমরা কিভাবে লিখবো? যে আই ড্রিউ আ পিকচার। যখন আপনি পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ বা নেগেটিভ করবেন, ডিডের ব্যবহার করবেন, মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। যখন আপনার অ্যাফার্মেটিভ হবে, ইয়েস আই ড্রিউ আ পিকচার ইন দ্য ইভিনিং ইয়েস্টারডে। এবার এ যদি আবার প্রশ্ন করে তুমি কেন ছবিটা এঁকেছিলে, তাহলে ইংলিশ কি হবে? তাহলে আমার কোশ্চেনের আগে ডাব্লিউএইচ ওয়ার্ড আসবে, যে হোয়াই ডিড ইউ ড্র দিস পিকচার। কেন ছবিটা এঁকেছিল, অর্থাৎ ছবিটা পরিচিত হয়ে যাচ্ছে, তখন আমি কিন্তু এ বলবো না, ডি। হোয়াই ডিড ইউ ড্র দিস পিকচার, তুমি কেন ছবিটা এঁকেছিলে। বি উত্তর দিচ্ছে এই ছবিটি আমি আগামীকাল স্কুলে গিয়ে দেখাবো বা স্কুলে দেখাবো। তাহলে আই উইল শো, শো মানে দেখানো, সো আই উইল শো দিস পিকচার ইন দ্য স্কুল টুমরো। আই উইল শো দিস পিকচার ইন দ্য স্কুল টুমরো। এই যে বাক্যটা আমি লিখলাম, তাহলে এইটা আমি আবার কোন টেন্সে লিখলাম? ফিউচার টেন্সে। ফিউচার টেন্সে লিখলাম। এবার এ আবার প্রশ্ন করছে যে তুমি কি নিয়মিত বা প্রতিদিন ছবি আঁকো? তাহলে এই যে বাংলা কথাটা আমি বলছি, এই বাংলা কথা থেকে আমরা টেন্সটাকে আইডেন্টিফাই করতে পারি কিনা, টাইমটাকে আইডেন্টিফাই করতে পারি কিনা। অর্থাৎ আহ ডু ইউ ড্র পিকচার্স রেগুলারলি, তুমি কি নিয়মিত ছবি আঁকো? ডু ইউ ড্র পিকচার্স রেগুলারলি। বি বলছে হ্যাঁ, ইয়েস আই ডু। আই ডু। আই ডু মানে আমি আঁকি। অথবা আপনি ফুল সেন্টেন্স বলতে পারেন যে আই ড্র, DRAW, আই ড্র পিকচার্স রেগুলারলি। রেগুলারলি, কারণ ছবি আঁকা আমার শখ। এই যে কথাটা বললাম না, এই কথাটা কোন টেন্স, এটা কি আমরা ধরতে পারি? ছবি আঁকা আমার একটি শখ, বিকজ ছবি আঁকা, অর্থাৎ এটা কিন্তু ড্র পিকচার না। ড্র যদি বলেন, এর বাংলাতে এরকম হয়ে যায় ছবি আঁকো। দেখেন আমি বলছি না ছবি আঁকা, তাহলে আপনি যদি বলেন ড্র পিকচার, এটা কিন্তু আমি সাবজেক্টের অংশ। তাহলে আমি ড্র পিকচার যদি বলি, এটা বাংলাটা এরকম হয় ছবি আঁকো, কিন্তু আমার লিখতে হবে ছবি আঁকা। কি হবে জানেন? ড্রয়িং পিকচার, এটাকে বলা হয় একটা জেরান্ড। জেরান্ড নন ফাইনাইট ভার্ব, নাউনের কাজ করে। ড্রয়িং পিকচার ইজ মাই হবি, ছবি আঁকা আমার শখ। সো ড্রয়িং পিকচার ইজ মাই হবি। এটা কোন টেন্স? এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে বি ভার্বের সেন্টেন্স, অর্থাৎ ইজটাই ভার্ব, এই ছাড়া আর কোনো ভার্ব নেই। এই ছাড়া আর কোনো ভার্ব নেই। এই বিষয়গুলো আমাদের বুঝতে হয়, যে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাই বলে যে এই অ্যাম ইজ আর থাকলে কন্টিনিউয়াস হবে অলওয়েজ, এরকম না। অ্যাম ইজ আরও ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসাবে ব্যবহৃত হয়। এগুলোকে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বলে। এগুলো বোঝার চেষ্টা করতে হবে। হ্যাঁ। আবার এ যদি আরেকটা প্রশ্ন করে এরকম, যে তুমি আজ কখন ছবি এঁকেছো, এটা কোন টেন্স? এই যে টাইমের পরিবর্তনটা আমরা করতে পারি কিনা। হোয়েন, হোয়েন হ্যাভ ইউ ড্রন পিকচার্স টুডে। হোয়েন হ্যাভ ইউ ড্রন পিকচার্স টুডে, এটাই বলছে। তাহলে এই দেখেন হ্যাভ ইউ ড্রন, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে
ইন্টারোগেটিভ সেন্টেন্স। বি উত্তর দিচ্ছে, আমি এইমাত্র ছবিটা এঁকেছি। আই হ্যাভ ড্রন দিস পিকচার জাস্ট নাও। এ আবার বলছে, তুমি কি এইভাবে ছবিগুলো আঁকতে থাকবে? তুমি কি এইভাবে ছবিগুলো আঁকতে থাকবে? এটা কোন টেন্স? এখানে কোন টাইমের ব্যবহার হচ্ছে? তুমি কি এইভাবে ছবিগুলো আঁকতে থাকবে? তাহলে দেখেন, উইল ইউ বি ড্রয়িং দিস পিকচার্স ইন দিস ওয়ে? উইল ইউ বি ড্রয়িং দিস পিকচার্স ইন দিস ওয়ে? বি বলছে, হ্যাঁ আমি ছবিগুলো আঁকতে থাকবো। তাহলে ইয়েস, আই উইল বি ড্রয়িং দিস পিকচার ইন দ্যাট ওয়ে বা ইন দিস ওয়ে। এবার বি এখানে আরো একটু কথা বলছে, যে আমি মনে করি যে, অর্থাৎ আই থিঙ্ক দ্যাট, আমি যত বেশি ছবি আঁকবো আমি তত ভালো আর্টিস্ট হতে পারবো, একজন শিল্পী হতে পারবো। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো টাইমিংটার কথা আপনি এবার চিন্তা করেন তো। আই থিঙ্ক দ্যাট অ্যাজ মাস অ্যাজ আই উইল ড্র পিকচার, আমি যত বেশি ছবি আঁকবো, আই ক্যান বি, আর আই উইল বি আ গুড আর্টিস্ট সুন। আমি তত দ্রুত, as soon as, আমি তত দ্রুত ভালো শিল্পী হব, বা আপনি যদি বলেন হতে পারবো, আই উইল বি এইবল টু, আই উইল বি এইবল টু আ গুড আর্টিস্ট। আমি সক্ষম হব, উইল বি এইবল টু আ গুড আর্টিস্ট। সো এই যে জায়গাগুলো, আমি টেন্সটাকে আইডেন্টিফাই করতে পারি কিনা, বা আমি যে কয়টা টেন্সের কথা আপনাদেরকে বললাম, যে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, বা ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, জাস্ট এইগুলোর ব্যবহার জানলেই ডে টু ডে লাইফের সব কথা চালিয়ে নেওয়া যায়। এই যে কনভারসেশন গুলো আমি লিখতেছি বা করতেছি, প্র্যাকটিক্যাল জায়গাটা দেখাচ্ছি, আমি তো একটা মাত্র ভার্ব দিয়ে করছি, সেটা হচ্ছে ড্র। আমি যদি এখানে আরেকটা কোশ্চেন করি, মনে করেন এইভাবে বিকে কোশ্চেন করছে যে, আমি যখন তোমাকে ফোন করেছিলাম তখন তুমি কি করিতেছিলে? গতকাল যখন আমি তোমাকে ফোন করেছিলাম, দেখেন, when I called you yesterday, তুমি কি করতেছিলে? What were you doing? When I called you yesterday, what were you doing? বি উত্তর দিচ্ছে, আমি একটা ছবি আঁকিতেছিলাম। I was drawing a picture. For that reason, এ কারণে, I didn't receive your call. এ কারণে আমি তোমার কল রিসিভ করতে পারিনি। I didn't receive your phone. তো এইভাবে কিন্তু দেখেন, আপনারা নিজের সঙ্গে নিজে কথা বলতে পারেন।
যে কোনো একটা পার্টিকুলার ভার্ব নিয়ে কথা বলেন, যে কোনো কাজ আপনি করছেন সেই কাজটাকে আপনি ডিসক্রাইব করার চেষ্টা করেন, লেখার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন, এক একটা ভার্ব দিয়ে নিজের মতো করে একটা কনভারসেশন করার চেষ্টা করেন। এইটা আমাদের করতে হয়। এখন আমি কি বলছি, এই যে সেন্টেন্স গুলো আমি করলাম, এরকম শুধুমাত্র টেন্স দিয়েই মনের সম্পূর্ণ ভাব, হোল সেন্স বা থট প্রকাশ করা যায় না। মনের ভাবগুলোকে ক্লিয়ার করার জন্য, পরিপূর্ণ করার জন্য উম, এই টেন্স এর পাশাপাশি আমাদের একটা বিষয় সম্পর্কে জানতে হয়, সেটা হচ্ছে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার। যেমন আমি যদি বলি যে আজ আমাকে এই ছবিটা আঁকতে হবে, আজ আমার স্কুলে ছবি আঁকার কথা আছে, বা এই ছবিটা আমি অবশ্যই আঁকবো, আমার এই ছবিটা আঁকা উচিত। একটা ছবি আপনি আঁকতে পারেন না, পারছেন না, তারপরেও জোর করে আঁকতে যাচ্ছেন, আমি এই ছবিটা আঁকার সাহস করছি বা সাহস দেখাচ্ছি। এই যে কথাগুলো বলছি, এগুলো এই টেন্স দিয়ে ডিসক্রাইব করা যায় না। এর জন্য আমাদের কিন্তু মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হয়। এই মডাল ভার্বগুলো আলাদা ক্যাটাগরির একটা সেন্টেন্স তৈরি করে। টেন্সের ক্ষেত্রে আমরা কি দেখি, যে এক একটা স্ট্রাকচারে আমাদের অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব এর ফর্মের চেঞ্জ হয় কিন্তু। কখনো ড্র বসাচ্ছি, কখনো ডিউ বসাচ্ছি, কখনো ড্রন বসাচ্ছি। কিন্তু মডাল বা সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহারের ক্ষেত্রে যেটা হয়, সেটা হচ্ছে আপনি যে মডালই ইউজ করেন, মেইন ভার্বের কোনো চেঞ্জ হয় না। মানে ওগুলো অক্সিলারি হেল্পিং ভার্ব, ওদের পরে অবশ্যই অবশ্যই একটা না একটা মেইন ভার্ব থাকবে, বাট ওই ভার্বগুলো একটা মেজর রোল প্লে করে। যেমন আমি যদি একটু আসি মডাল ভার্বের কাছে, এই সেন্সটাও আমাদের বোঝা দরকার, এবং আমি নেক্সট ক্লাসগুলো থেকে এইটা নিয়েই মেইনলি আলোচনা করব আপনাদের সঙ্গে ইন ডিটেলসে। কারণ প্রত্যেকটা মডেলের ডিটেলস ব্যবহার আছে, এবং এটা জানতে হবে এই মডেল ভার্ব অনেক বড় একটা জায়গা দখল করে আছে আমাদের এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে। এবং এটা সম্পর্কে কনসেপ্ট বা ধারণা না থাকার কারণে আমরা ইংলিশে ভালোভাবে কথা বলতে পারি না, কনভারসেশন করতে পারি না, কমিউনিকেশন করতে পারি না। এই জন্য এটা আমাদেরকে একটু ভালোভাবে জানতে হবে। যেমন দেখেন এখানে বলছে যে modals are auxiliary verb. They are used with main verb to give additional meaning to the main verb. অর্থাৎ মডালের পর ভার্ব সর্বদাই বেস ফর্মে বসবে, কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ ভার্বের সাথে এস, ইএস, ডি, ইডি, আইএন যেগুলো বসানো যাবে না, যেগুলো আমরা টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে কিন্তু বসিয়ে থাকি। মেজর মডালস আর ক্যান মানে পারা, কুড পারা অতীত অর্থে, মে সম্ভাবনা অর্থে, মাইট পাস্ট অফ মে। অর্থাৎ ক্যান মানেও পারা, মে মানেও পারা। পার্থক্যটা কি? অ্যাবিলিটি অর্থে ক্যান বসে, পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে মে বসে। আমি 10 কেজি ভার বহন করতে পারি, আই ক্যান টেক 10 কেজি লোড। সে একটানা 10 মিটার দৌড়াতে পারে, হি ক্যান রান 10 মাইলস অ্যাট এ স্ট্রেচ। এটা সে পারে, তার দম আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, তাই পারে। কিন্তু আমি যদি বলি আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে, অর্থাৎ বৃষ্টি হওয়ার একটা পসিবিলিটি আছে, সম্ভাবনা আছে, হতেও পারে নাও পারে। শ্যাল বা উইল এটা তো জানেন ভবিষ্যৎকালের অক্সিলারি রূপে বসে। উড অতীত অভ্যাস অর্থে বসে। ইউজ টু এটা অতীত অভ্যাস অর্থে বসে। শুড মানে উচিত, ought টু এর মানে উচিত। এখানে কিছু কিছু পার্থক্য আছে, যেমন অধিক ফর্মাল বা মোর পলাইটনেস প্রকাশ করার জন্য ought টু এর ব্যবহারটা বেশি হয় শুডের পরিবর্তে। বা এমন কোনো কাজ যেটা কারো করা দায়িত্ব বা কর্তব্য, ডিউটি বা রেসপন্সিবিলিটির ভিতর পড়ে, সেখানে ought টু এর ব্যবহার করাটা ভালো। মানে শুড ইন জেনারেলি যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারেন। আই শুড গো আমার যাওয়া উচিত, আই শুড রিড বুক আমার বই পড়া উচিত, আই শুড ড্র পিকচার আমার একটা ছবি আঁকা উচিত। এভাবে শুডের ব্যবহার সব জায়গায় হয়। আর ওট টু এর ব্যবহার যেটা, সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমার দেশের সেবা করা উচিত, দ্যাট ইজ মাই ডিউটি, সো আই ক্যান সেই দ্যাট আই ought টু সার্ভ মাই কান্ট্রি। হ্যাঁ, অথবা আমার পিতামাতাকে মান্য করা উচিত, ইউ ক্যান সে আই শুড obey মাই প্যারেন্টস, বাট ইনস্টেড অফ শুড ইফ ইউ সে দ্যাট আই ought টু obey মাই প্যারেন্টস, ইট উইল বি মোর বেটার। মাস্ট মানে অবশ্যই, নিড টু মানে প্রয়োজন, ডেয়ার টু মানে সাহস করা, উড বেটার অর রাদার মানে বরং উচিত বা ভালোই। এটা উড রাদার, হ্যাড বেটার এরকম হয়। এখানে একটা টেবিল দেওয়া আছে যে কিভাবে আমার সেন্টেন্স গুলো অর্গানাইজ হয়।
প্রথমত একটা সাবজেক্ট বলবে, কারণ একটা কথা বলতে গেলে, একটা কাজ করতে গেলে কেউ তো একজন করবে, কেউ তো একজন বলবে। দেন মডাল গুলো বলবে। মডাল মানে কি? অক্সিলারি, মানে হেল্পিং। টেন্সের ক্ষেত্রে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, আর, ডু, ডাজ, ডিড এগুলো হেল্পিং ভার্ব হিসেবে বসে, মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হয়। বাট মডাল যেটাই হোক, মেইন ভার্ব কোনো ফর্মের চেঞ্জ হবে না। আর সাবজেক্ট আর ভার্ব বসালে, আমি এটা আগেও বলেছি যে অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারি। সো আই ক্যান স্পিক ইংলিশ, এটা অ্যাবিলিটি অর্থে। আই মে যদি বলেন, পসিবিলিটি অর্থে। আই মাইট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারতাম। আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে অভ্যস্ত ছিলাম। আই ought টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি বলবো। আই নিড টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা প্রয়োজন বা দরকার। আই ডেয়ার টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলার সাহস করি বা দেখাই। তাহলে এই মডেলগুলো কেন শিখতে হয়? রিজনটা, কারণটা কি? যে টেন্স দিয়ে আমরা মনের সম্পূর্ণ ভাব, হোল সেন্স প্রকাশ করতে পারি না। আমাদের মনের যে চিন্তা ভাবনা, যে এক্সপ্রেশন, সেগুলো পারফেক্টলি ডেসক্রাইব করার জন্য টেন্সের সঙ্গে এই মডেলের ব্যবহারটা জানতে হয়। এখানে ডিটেলসে দেওয়া আছে, আমি এই পিডিএফ পাঠিয়ে দিলে, ইভেন আমার বইতেও এই মডেলের উপর যে চ্যাপ্টার গুলো আছে এগুলো ইন ডিটেলস আপনারা পাবেন এইভাবেই। সো আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি কথা বলতে পারতাম। আই মে স্পিক ইংলিশ, আমি কথা বলতেও পারি। আই শ্যাল স্পিক ইংলিশ, আমি কথা বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার কথা বলা উচিত। আই উড স্পিক ইংলিশ, আমি কথা বলতাম। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজিতে কথা বলবো। হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতে পারে। হি ইউজ টু সুইম ইন দ্য রিভার ইন হিজ বয়হুড, সাবজেক্ট হি, ইউজ টু এটা সেমি মডাল ভার্ব, সুইম এটা মেইন ভার্ব। মাদার ইউজ টু রিসাইট হোলি কোরআন এভরি ডে, মা প্রত্যহ কোরআন পাঠ করতেন। হি কুড অ্যান্সার দ্য কোশ্চেন, সে প্রশ্নটার উত্তর দিতে পারত। হিমেল উড গো টু দ্য সিনেমা এট টাইমস, হিমেল মাঝে মধ্যে সিনেমা দেখতে যেত। ইউ শুড অবে ইয়োর প্যারেন্টস, তোমার পিতামাতাকে মান্য করা উচিত। So I have said that instead of should, you can say that you ought to obey your parents. তোমার পিতামাতাকে মান্য করা উচিত। ওকে। এখন সেন্টেন্স তো শুধু এইভাবে তৈরি করলে হবে না। একটা সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ করতে হবে, ইন্ট্রোগেটিভ করতে হবে, নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হবে। তো সেটা আমরা কিভাবে করব? জাস্ট এই এই মডালের সাথে নট বসিয়ে। কারণ হেল্পিং ভার্বের সাথে নট বসালে যে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ করা যায়। এটা টেন্সের ক্ষেত্রেও হয়, এখানেও সেটাই হয়। যেমন আই ক্যান নট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি না। উই কুডেন্ট রাইট আ লেটার, আমরা চিঠি লিখতে পারতাম না। ইউ শুডেন্ট ড্র আ পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। হি উডেন্ট সিং আ সং, সে গান গাইতো না। শি মাইটন্ট প্লে ফুটবল, সে ফুটবল নাও খেলতে পারতো। দে ওন্ট ক্লাইম্ব আ ট্রি, তারা গাছে উঠবে না। ওন্ট মানে উইল নট, শ্যাট মানে শ্যাল নট। রানা মাস্ট মাস্ট নট ড্রাইভ আ কার, রানা অবশ্যই গাড়িটা চালাবে না। তাহলে এই সেন্স গুলো আমাদের একটু বুঝতে হবে, হ্যাঁ। এই দেখেন, ইউ ক্যান নট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারো না। ইউ কুডেন্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারতে না। ইউ শুডেন্ট ড্র পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। ইউ উডেন্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে না। ইউ মাস্ট মাস্ট নট ড্র পিকচার, তুমি অবশ্যই ছবি আঁকবে না। আই শ্যান্ট গো টু ঢাকা, অর্থাৎ আই শ্যাল নট গো টু ঢাকা, আমি ঢাকা যাব না। হি ওন্ট ডু ইট, সেটা করবে না। উই ওন্ট এগ্রি অন ইট, আমরা এটাই রাজি হব না। শি নিডেন্ট টু গো দেয়ার, এখানে টু হবে। শি নট, তার সেখানে যাওয়ার দরকার নেই। যখন আপনি ইন্ট্রোগেটিভ করবেন, মডালটা সাবজেক্টের আগে নিয়ে আসবেন। জাস্ট মডাল ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসবেন। যেমন ক্যান আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতে পারি। কুড উই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, আমরা কি বিষয়টা আলোচনা করতে পারতাম। উড ইউ সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটতে। উড ইউ সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটতে। মাস্ট হি ড্র আ পিকচার, সে কি অবশ্যই ছবি আঁকবে। মে শি রাইট আ লেটার, সে কি একটা চিঠি লিখতে পারে। শুড দে স্পিক ইন ইংলিশ, তাদের কি ইংরেজি বলা উচিত। মাইট রানা ডু দ্য ওয়ার্ক, রানা কি কাজটা করতেও পারতো। তো এইভাবে এই সেন্টেন্স গুলো আমার মূলত হয়ে থাকে, হ্যাঁ। সো কুড ইউ স্পিক ইন ইংলিশ,
আমরা কি ইংরেজিতে কথা বলতে পারতাম? ক্যান ইউ স্পিক ইন ইংলিশ? তুমি কি কথা বলতে পারো? কুড ইউ লেন্ড মি ইউর বুক? সো এইভাবে এই সেন্টেন্স গুলো আর কি তৈরি হয়। আপনারা নিজের একটু প্র্যাকটিস করবেন এই জায়গাটাতে, সেন্টেন্স গুলো দেখার চেষ্টা করবেন। আশা করি জায়গাটা ক্লিয়ার করতে পারবেন, বুঝতে পারবেন। এইটা বোঝার পর আমি আপনাদের একটা পিডিএফ ফাইল দিব। সেই ফাইলটা হচ্ছে, আমি এখানে দেখাই একটু আপনাদের। এটা আমি পাঠিয়ে দিব। এখানে ইংলিশ কনভারসেশন প্র্যাকটিস, এই পিডিএফ ফাইলটা টোটাল, এখানে পেজ হচ্ছে কয়টা জানো এটা? এই পিডিএফ ফাইলটা টোটাল, এটা 95 পেজ দেখাচ্ছে, অর্থাৎ এখানে 39 না কত 42টার মতো কনভারসেশন আছে। এইগুলো দেখলে কি হবে, আমরা অনেকে ইংলিশে প্যাসেজ রিড আউট করতে পারি, বাট একটা প্যাসেজ পড়ে তার অ্যাকচুয়াল মিনিং, অ্যাকচুয়াল অর্থ বুঝতে পারি না, টেন্স আইডেন্টিফাই করতে পারি না। তো প্যাসেজটা পড়ে ভার্ব আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। ভার্ব আইডেন্টিফাই করতে পারলে আমরা বুঝতে পারবো এটা কোন টেন্সে লেখা আছে, তাহলে একটা সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল মিনিং ব্যবহার করতে পারবো। হ্যাঁ, এটা আমরা যদি একটু করতে পারি আমাদের জন্য ভালো হবে। যেমন দেখেন তমাল অ্যান্ড জ্যাক, এখানে অনেক কিছু বোঝার থাকে। দুইজনের ভিতরে একটা কথোপকথন, একটা কনভারসেশন হচ্ছে। তো তমাল বলছে, হাই জ্যাক, ইউ লুক সো ওয়ারিড আই থিঙ্ক। তোমাকে খুবই চিন্তিত দেখাচ্ছে আমি মনে করি। এই ওয়ারিড শব্দটা কোন পার্ট অফ স্পিচ? অনেকেই বলে এটা ভার্ব, এটা কিন্তু আমার একটা অ্যাজেক্টিভ। বলছে ইয়েস আই এম অরিড, অর্থাৎ এই অ্যামটাই এখানে মেইন ভার্ব, আর কোনো ভার্ব নেই, এটা বি ভার্বের একটা সেন্টেন্স। অর্থাৎ আমি চিন্তিত অ্যাবাউট রোহিঙ্গা ক্রাইসিস, রোহিঙ্গা সংকট নিয়ে। তখন বলছে ও ইয়েস, দিস ইজ ভেরি আনফর্চুনেট। হ্যাঁ, হাউ ক্যান দ্য গভর্নমেন্ট অফ আ কান্ট্রি বি সো ক্রুয়েল টু ইটস পিপল? বলছে এটা খুবই দুর্ভাগ্যজনক। হাউ ক্যান, অর্থাৎ কিভাবে পারে, দ্য গভর্নমেন্ট অফ আ কান্ট্রি, একটা দেশের সরকার, বি মানে কি হওয়া, হতে, এত নিষ্ঠুর তার জনগণের প্রতি, টু ইটস পিপল, তাহলে বাংলাটা কি, একটা দেশের সরকার তার জনগণের প্রতি কিভাবে এত নিষ্ঠুর হতে পারে? বলছে ওহ ট্যারিবল, মায়ানমার আর্মি বার্ন দ্য হোমস অ্যান্ড বিলঙ্গিংস অফ দ্য রোহিঙ্গাস। মায়ানমার আর্মি বার্ন মানে পুড়িয়ে দিয়েছে, হোমস অ্যান্ড বিলঙ্গিংস অফ দ্য রোহিঙ্গাস। দে ফ্লেড, ফ্লাই থেকে ফ্লেড, টু বাংলাদেশ টু সেভ দেয়ার লাইফ, তারা বাংলাদেশে পলায়ন করেছে তাদের জীবন বাঁচাতে, টু সেভ দেয়ার লাইফ। দ্য কন্ডিশন অফ উইমেন, এল্ডারলি পিপল অ্যান্ড চিলড্রেন অলসো মিজারেবল। অর্থাৎ কন্ডিশন মানে অবস্থা, মেয়েদের, বৃদ্ধ লোক এবং বাচ্চাদের খুবই করুণ। মেজারেবল মানে কি? মেজারেবল মানে কি? দুর্দশাপূর্ণ, করুণ। মেনি লস্ট, লস থেকে লস্ট, অনেকে হারিয়েছে দেয়ার লাইফস হোয়াইল ক্রসিং দ্য বর্ডার এরিয়াস, তাদের জীবন বর্ডার এরিয়া ক্রস করার টাইমে বা সময়। তাহলে এই যে সেন্টেন্স গুলো, ফ্লেড, বার্ন, এগুলো কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স এর বাক্য। এগুলো আইডেন্টিফাই করা শিখতে হবে। অ্যান্ড মেনি ওয়ার ব্রুটালি কিল্ড বাই দ্য মায়ানমার আর্মি, এই যে প্যাসিভ ভয়েসের ব্যবহার, ওয়ার কিল্ড, ব্রুটালি শব্দটা একটা অ্যাডভার্ব, মানে নৃশংসভাবে। এখন এই ওয়ার প্লাস ভি3, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। এইগুলো আমরা অনেকেই রিডিং পড়ে যাই, বাট এই ভিতরটা বোঝার চেষ্টা করি না। আর এটা যদি আমরা না বোঝার চেষ্টা করি, বুঝতে না পারি, সেন্টেন্স বা বাক্য পড়ে তার অ্যাকচুয়াল মিনিংটা বের করতে পারবো না। আমি এটা এখনই পাঠিয়ে দিব আপনাদেরকে, সবাই দেখবেন একটা দুটো করে, আমিও করাবো, আপনারাও একটু প্র্যাকটিস করবেন। দেখেন আমি ক্লাস নিচ্ছি, একদিন বাদে একদিন ক্লাস নেই, 1 ঘন্টা ক্লাস টাইম, আমি এখানে আমার মতো করে দেখাচ্ছি, বাট এতটুকুর ভিতরে সীমাবদ্ধ রাখলে হবে না। নিজেকে আরো স্প্রেড করতে হবে, যেটা বারবার বলি, যে এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের ব্রেইনে সেট আপ করতে হবে। তাহলেই আপনি ইংলিশে ভালো করতে পারবেন, ল্যাঙ্গুয়েজটাতে এক্সপার্ট হতে পারবেন, ফ্লুয়েন্ট হতে পারবেন, দ্রুত একটা ডেভেলপমেন্ট পাবেন। এখানে বলছে, ক্যান ইউ ইমাজিন হোয়াট উড হ্যাপেন ইফ বাংলাদেশ ডিড নট গিভ শেল্টার টু রোহিঙ্গাস? তুমি কি চিন্তা করতে পারো হোয়াট উড হ্যাপেন এর বাংলা কেমন জানেন? কি ঘটতো, কি ঘটতো, ঘটতো যদি বাংলাদেশ তাদের আশ্রয় না দিত, মানে রোহিঙ্গাদেরকে। ইফ বাংলাদেশ ডিড নট গিভ শেল্টার টু রোহিঙ্গাস, বলছে ইয়েস দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ হ্যাড শোন গ্রেট পিটি ফর দ্য রোহিঙ্গাস। বাংলাদেশের প্রধানমন্ত্রী
অনেক বড় একটা দয়া দেখিয়েছে রোহিঙ্গাদের প্রতি। ইফ বাংলাদেশ হ্যাড নট গিভেন দেম শেল্টার, হ্যাড নট প্লাস বিথি, এটা পাস্ট পারফেক্টের সেন্টেন্স, এখানে আপনি ডিড নট গিভ বলতে পারেন, যে যদি বাংলাদেশ তাদের আশ্রয় না দিত, দে মাইট হ্যাভ ডাইড। এই যে মাইট হ্যাভ প্লাস বিথি, এটার অর্থ কেমন জানেন? তাদের মরতে হতে পারতো। পাস্ট পসিবিলিটি বোঝায় মাইট হ্যাভ প্লাস বিথি, পাস্ট পসিবিলিটি। বাংলাটা কেমন? তাদের মরতে হতে পারতো। If Bangladesh had not given them shelter, they might have died. যদি বাংলাদেশ তাদের শেল্টার না দিত, তাদের মরতে হতে পারতো। দেখছেন এই যে সেন্স গুলো, এই সেন্স গুলোই আমরা পারি না, এজন্য এই ধরনের কথা আমরা বাংলায় ভাবি, ইংলিশে ইনস্ট্যান্টলি কনভার্ট করতে পারি না, কারণ এদের প্র্যাকটিস নেই। এই ধরনের কনভার্সেশন গুলো প্র্যাকটিস করলে এই জায়গাটা থেকে অনেকটা ইমপ্রুভ করা যায়। In fact, the people of Bangladesh are so sympathetic. বাংলাদেশের জনগণ খুবই সহানুভূতিশীল। To the pitiable condition of, ও, খুবই সহানুভূতিশীল ছিল। Why are so sympathetic? To the pitiable condition, অর্থাৎ দুর্দশাপূর্ণ অবস্থায় of the Rohingyas people. About 10 lakh Rohingyas entered into Bangladesh. So এটাও past indefinite tense. প্রায় 10 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছিল, entered into Bangladesh. About 10 lakh Rohingyas entered into Bangladesh. People of Bangladesh helped them in many ways. বাংলাদেশের জনগণ বিভিন্নভাবে তাদের সাহায্য করেছে। They came with foods, money, and other necessary things to support their lives. তারা এগিয়ে এসেছিল খাবার, অন্যান্য জিনিসপত্র নিয়ে তাদের জীবন বাঁচাতে। And Bangladesh government made temporary houses for their shelter. Make এর past from made. International help was also good, wasn't it? একটা ট্যাগ করছে, হ্যাঁ, wasn't it, ছিল না, ছিল না কি, মানে তাই কি ছিল না? Yes, but there had been politics, a lot of politics about রোহিঙ্গাস, কিন্তু রোহিঙ্গাদের নিয়ে অনেক পলিটিক্স, অনেক রাজনীতিও হয়েছে। I think the role of India and China about Rohingyas was not so positive. ইন্ডিয়া এবং চায়নার ভূমিকা পজিটিভ ছিল না। You're right. These two countries had not supported the Rohingyas. এই দুই দেশ রোহিঙ্গাদের সাপোর্ট করেনি, had not supported. What do you think about Aung San Suu Kyi's roles about the Rohingyas? Very sad. Suu Kyi was awarded the Nobel Prize for Peace, but what did she do? Her government drove them away from her country. বলছে তার সরকার তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, ড্রপ আউট করেছে, ড্রপ অর্থাৎ বিতাড়িত করেছে। কাদের? ওই রোহিঙ্গাদের। It was the worst refugee crisis in the world. এটা পৃথিবীর সবচেয়ে খারাপ একটা শরণার্থী সংকট ছিল। এক্স্যাক্টলি, দিস ওয়াজ এ গ্রেট ট্র্যাজেডি ইন দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি। এটা বিশ্ব ইতিহাসে একটা বড় ট্র্যাজেডি। ওয়েল, উইল টক লেটার, বাই। সো এই যে সেন্টেন্স গুলো, সেন্টেন্সের ফাংশন গুলো, এগুলো আমি যদি এই কনভারসেশনের পিডিএফ ফাইলটা পাঠিয়ে দিই, আপনারা কি নিজেরা একটু একটু করে চর্চা করতে পারবেন এই জায়গাগুলো থেকে? তারপর আমি যখন ক্লাসে আপনাদেরকে আপ- আপনাদের থেকে আমি নেওয়ার চেষ্টা করব এই ক্লাসে, নিলে আপনারা যাতে সেগুলোর উপরে কথা বলতে পারেন, স্পিকিং করতে পারেন, এটা আমি দেখব। আমরা একটু একটু করে এগোবো, যতটুকু পারবো ততটুকুই যেন যতটুকু পড়বো ততটুকুই যেন নিতে পারেন, সেভাবেই ডেভেলপ করার চেষ্টা করতে হবে। একবারে সব দেখতে গেলে গুলিয়ে ফেলবে না অনেক কিছু। তো মেইন কথা হচ্ছে টেন্স আর মডাল, এগুলো নিয়ে বারবার কথা বলছি, বিশেষ করে স্পিকিং এর জায়গাটা ক্লিয়ার করার জন্য প্রেজেন্টেশন দেখাচ্ছি, কনভারসেশন দেখাচ্ছি, বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করে। আর এটা করতে পারলে আমরা একটু প্যাসিভের ভিতরে মুভ করব, প্যাসিভটাকে ইন ডিটেলসে দেখব, তারপর আমাদের প্র্যাকটিক্যাল যে জায়গাটা, অর্থাৎ রাইটিং, ট্রান্সলেশন, কনভারসেশন এবং পুরোদমে যে স্পিকিং এর যে জায়গাটা, সেখানে আমরা আসবো। সো আজকে এই পর্যন্তই থাকবে। দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই, অ্যান্ড